তো উন্ডের ডেফিনেশনটা ছিল যে ব্রেক ডাউন দ্য কন্টিনিউটি অফ দ্য সফট টিস্যু, আর উন্ড হিলিং এর ডেফিনেশনটা হচ্ছে রিস্টোরেশন দ্য কন্টিনিউটি অফ সফট টিস্যু। রিস্টোরেশন মানে রিস্টোর করা, আচ্ছা কন্টিনিউটিশনটা আবার রিস্টোর করাটাকে বলতেছি আমরা উন্ড হিলিং, দ্য রিস্টোরেশন অফ দ্য কন্টিনিউটি অফ সফট টিস্যু। দেখুন এই উন্ড হিলিং মেকানিজম, এটা হলো তোমাদের একটু ইয়া করে পড়ে নিবা, ডিটেলস দেওয়া আছে, আবার নিচে দেখবে যে বইয়ে হলো ফ্লোচার্ট আকারেও পড়া আছে, অনেক সময় ফ্লোচার্ট আকারেও লিখতে পারো, আর যদি ব্রিফলি ডেসক্রাইব থাকে তাহলে তুমি সবাই একটু ডেসক্রাইব করে লিখলে ভালো হয়। তো এই উন্ড হিলিং বা উন্ড রিপেয়ার কে সাধারণত দুটা স্টেজে ভাগ করা হয়, একটা হলো ফাইব্রোব্লাস্টিক স্টেজ আর একটা হচ্ছে ইপিথেলিয়াল রিজেনারেশন। ফাইব্রোব্লাস্টিক স্টেজের মধ্যে যেটা হলো ইনফ্ল্যামেটরি ফেজ, কোলাজেন ফেজ এন্ড ম্যাচুরেশন ফেজ, আর ইপিথেলিয়াল রিজেনারেশনের মধ্যে হচ্ছে কন্ট্রাকশন ফেজ এন্ড রিমডেলিং। তাহলে আমরা বলতেছি উন্ড হিলিং এর যে মেকানিজমটা দুটা স্টেজে সম্পন্ন হয়, একটা হলো ফাইব্রোব্লাস্টিক হিলিং আর একটা হলো ইপিথেলিয়াল রিজেনারেশন। ফাইব্রোব্লাস্টিক যে স্টেজ এটাকে আবার তিনটি ফেজে ভাগ করা হয়, একটা হলো ইনফ্ল্যামেটরি ফেজ, কোলাজেন ফেজ, ম্যাচুরেশন ফেজ। আবার ইপিথেলিয়াল রিজেনারেশনটাকে আবার দুটি ফেজে ভাগ করা হয়, একটা হলো কন্ট্রাকশন ফেজ আর একটা হলো রিমডেলিং। আমি যদি একটু বলি যে আমরা জানি যে কোনো ধরনের একটা আঘাত বা ইনজুরি হইলে কি হয়, ওখানে ইনফ্ল্যামেশন তৈরি হয়, ইনফ্ল্যামেটরি সেল আসে, সেখানে বিভিন্ন ধরনের রিঅ্যাক্টিভ সেলগুলো আসে। আসার পরে একটা সময় কি হয়, ওখানে ব্লিডিংটা স্টপ করার জন্য শরীর থেকে কিছু ফ্যাক্টর রিলিজ হয়, যেটা কিনা ওই ফ্যাক্টরগুলোই ওখানে কিছু অ্যান্টি ক্লটিং মানে ক্লটিং ফ্যাক্টর কিছু এসে জমা হয়, যেটাতে ওই ব্লিডিংটা বা হেমোরেজ হলে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তো তারপরে একটা কোলাজেনের নেটওয়ার্ক আস্তে আস্তে তৈরি হয় ওখানে, অর্থাৎ যখন গ্র্যাজুয়ালি ওটা হলো প্রথমে হলো ভেসো, যখন ভেসো কনস্ট্রিকশন হয়, মূলত যেহেতু ইনজুরি হয়েছে ওখানে ব্লাড বেড়ে যায়, জন্য বডির ডিফেন্স মেকানিজমটা কি করে, ওখানে ভেসো কনস্ট্রিকশন করার চেষ্টা করে। তারপরে ভেসো ডাইলেটেশন হয়, ভেসো ডাইলেটেশন হলে কি হয়, ইনফ্ল্যামেটরি সেলগুলো ওখানে আসে, রিঅ্যাক্টিভ সেলগুলো আসে, এসে ওই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কোনো ব্লিডিং হেমোরেজ এগুলো যাতে না হয় এগুলো চেষ্টা করে, এবং রিঅ্যাক্টিভ সেল আসে, এগুলো আসে। তারপরে আসতেই ওই উন্ডে, অর্থাৎ যখন উন্ডটা তৈরি হল, তার মানে উন্ড হিলিংটা কখন হয়, উন্ড যখন তৈরি হচ্ছে উন্ড তখন থেকে কিন্তু উন্ড হিলিং এর প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। অর্থাৎ উন্ড যখন তৈরি হলো ওটার জন্য যে হিলিং এর জন্য আলাদাভাবে প্রস্তুতি শুরু করে শরীরের ডিফেন্স মেকানিজম, তা না, উন্ড হিলিংটা যখনই উন্ড তৈরি হচ্ছে তখনই থেকেই কিন্তু উন্ড হিলিং মেকানিজম স্টার্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে। তারপরে কোলাজেন ফাইবারের একটা নেটওয়ার্ক তৈরি করে, এবং কোলাজেন ফাইবারে যখন নেটওয়ার্ক তৈরি হয় ওটা আস্তে আস্তে একটু ডেন্স হয়, গিয়ে একটা স্ক্যাপ ফরমেশনের মতো হয়। তোমরা জানো যে অনেক সময় টান টান লাগে, যেটা বলতেছি আমরা হলো ইপিথেলিয়াল রিজেনারেশন। ইপিথেলিয়াল রিজেনারেশন যখন শুরু হয় তখনই ওই যে টান টান লাগে, যেটাকে আমরা বলতেছি কন্ট্রাকশন ফেজ, এবং ওটা গ্র্যাজুয়ালি আগেকার অবস্থায় যেটাকে বলছে রিমডেলিং, অর্থাৎ যে স্কিনের যে কন্টিনিউশনটা আগের মতোই ফিরে আসে সেটাকে বলতেছে রিমডেলিং। রিমডেলিং হইতে সাধারণত সময় বেশি লাগে, কিন্তু ওই যে কন্ট্রাকশনটা হয়, দেখবা যে কোনো কোনো দাগ কখনো মেশে না। কারণটা কি, অনেক সময় যদি কোনো একটা উন্ডের মাঝখানে যদি একটা দূরত্ব থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই দাগগুলো মেশে না, ফলে মেশে না, কারণটা কি, গ্যাপটাতে তখন বিভিন্ন ধরনের ফাইব্রোব্লাস্টিক মানে সেল এসে মানে রিজেনারেট করে, ফলে ওই গ্যাপটা আর পূর্ণ হয় না, এবং ওটা অন্য ধরনের একটা স্কার ফর্মেশন করে, স্কার, যেটা একটা দাগের মতো দেখা যায়। এটার মূলত সংক্ষিপ্ত ভাবে ওটা একটু তোমরা নিজেরা একটু পড়লে আরো ভালো হয়তো ক্লিয়ার হবে। তাহলে উন্ড হিলিং ফ্লোচার্টটা করার চেষ্টা করো, ফ্লোচার্টটাতে ওটা ব্রিফলি দেওয়া আছে তোমার ওই যে উন্ড হিলিং এর মেকানিজম। তো তাহলে আমরা বললাম উন্ড হিলিং কাকে বলে। উন্ড হিলিং হলো দ্য রিস্টোরেশন দ্য কন্টিনিউটি অফ সফট টিস্যু ইজ কল্ড উন্ড হিলিং। উন্ড হিলিং
দুটি স্টেজের মাধ্যমে দুটি মেকানিজম উন্ড হিলিং মেকানিজমে দুটি স্টেজ আছে। একটা হলো ফাইব্রোব্লাস্টিক হিলিং বা ফাইব্রোব্লাস্টিক ফেজ স্টেজ, আর একটা হলো ইপিথেলিয়াল রিজেনারেশন। ফাইব্রোব্লাস্টিকের মধ্যে আবার ৩টি ফেজ আছে। একটা হলো ইনফ্ল্যামেটরি ফেজ, কোলাজেন ফেজ এবং ম্যাচুরেশন ফেজ। তারপরে রিমডেলিং এর মধ্যে আছে কি বলে ইপিথেলিয়াল রিজেনারেশনের মধ্যে আছে হলো ইপিথেলিয়াল রিজেনারেশনের মধ্যে আছে কন্ট্রাকশন আর হচ্ছে রিমডেলিং। ঠিক আছে। আর এই হচ্ছে মানে তোমার সংক্ষিপ্ত ভাবে মেকানিজম। তবে অনেক সময় স্ক্যাব ফর্মেশন করে, অনেক সময় দেখবা যে একটা চটলার মতো হয়, এটাও এক ধরনের কিন্তু হিলিং মেকানিজমেরই অংশ। কারণ কি ওখানে ডেড টিস্যু গুলো এক জায়গায় হয়ে ওগুলো একটা স্ক্যাব ফর্মেশন করে, যেটা কিনা ওই যে ফাইব্রিন ফাইব্রিনোজেন এগুলোর একটা নেটওয়ার্ক তৈরি করে, ফলে কোলাজেন ফাইবার তৈরি হয়। এগুলো কারণে এই জিনিসটা তৈরি হয়। এখন একটা উন্ডের জেনারেল ম্যানেজমেন্ট অফ উন্ড, বেসিক প্রিন্সিপল আছে উন্ড ম্যানেজমেন্ট ট্রিটমেন্টে। যে কোনো উন্ডের একটা কিভাবে একটা কমন ম্যানেজমেন্ট করা হয় সেটি হলো যে মেইনটেনেন্স অফ অ্যাসেপ্টিক কন্ডিশন, কেয়ারফুল ডেব্রিডেন্ট এন্ড ট্রিমিং। অর্থাৎ প্রথম কথা হলো যে অ্যাসেপ্টিক কন্ডিশন মেনটেন করতে হবে। তুমি যে ইনস্ট্রুমেন্ট বা যে ইয়াগুলো, এই জন্য দেখো না যে আমরা যে কোনো একটা উন্ড হলে কি হয়, হায়োডিন অথবা পভিডন সলিউশন অথবা তোমার ডেটল, স্যাভলন, এগুলো তো আমরা ক্লিন করি। কারণ এর মেন উদ্দেশ্য হলো অ্যাসেপ্টিক কন্ডিশন, অর্থাৎ কোন ধরনের জীবাণু যাতে ওখানে ব্লাডে না যায়। তারপরে হলো ডেপ্রিভেন্ট এন্ড ট্রিমিং, অর্থাৎ যদি কোনো ছোট ছোট পার্টিকেল থাকে ওই উন্ডটাতে, সেই ওই ডেব্রিডেন্ট গুলো বা ওই ডেব্রিস গুলো রিমুভ করতে হবে। আর ট্রিমিং মানে এখানে যদি কোনো কারণে দেখা গেল যে একটা জায়গায় এমন ধরনের ল্যাসারেটেড টাইপের উন্ড হয়েছে, সেক্ষেত্রে কিছু কিছু অংশ ছিঁড়ে একটু বের হয়ে গেছে বেশি, তো সেই জায়গায় সেই প্রান্তগুলো আমরা কেটে ফেলতে পারি প্রয়োজনে। এটাকে বলছে ট্রিমিং বলতেছি। ইরিগেশন অফ উন্ড টু রিমুভ ডেব্রিস অ্যান্ড নেক্রোস টিস্যু, অর্থাৎ ইরিগেশন করতে হবে কি দ্বারা, অ্যান্টিসেপটিক সলিউশন দ্বারা অথবা নরমাল স্যালাইন দিয়ে আমরা ইরিগেশন করে নিতে হবে। করে নিয়ে আমরা এই যে টিস্যু ডেব্রিস যেগুলো হয়তো আরো ভিতরে লেগে আছে অথবা নেক্রোস টিস্যু আছে সেগুলো রিমুভ করার জন্য। তারপর জেন্টল হ্যান্ডেলিং অফ দ্য টিস্যুগুলোকে খুব জেন্টলি হ্যান্ডেলিং করতে হবে যাতে নতুন করে কোনো আবার ইনজুরি না হয়। কেয়ারফুল হিমোস্ট্যাসিস, অর্থাৎ যে ব্লিডিং গুলো হচ্ছে সেগুলো খুব কেয়ারফুলি কি করতে হবে, স্টপ করার জন্য সে ব্যবস্থা নিতে হবে। The layer by layer closure of the tissue tension, অর্থাৎ যেহেতু মাসেলের লেয়ার ছিঁড়ে গেছে বা কেটে গেছে, তাহলে মাসেলের লেয়ারটা সুচার দিতে হবে। স্কিনের লেয়ারটা নষ্ট হয়ে গেছে, তাহলে স্কিন টু স্কিনে আবার সুচার দিতে হবে। এই জন্য বলছে লেয়ার বাই লেয়ার ক্লোজার। অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ইরিটেন ম্যাটেরিয়ালস, যেই ম্যাটেরিয়ালস গুলো ইরিটেন, দেখা গেল যে তুমি যদি ডেটল তুমি একটা ওপেন উন্ডে দাও, ওটা সাধারণত কোন একটা সারফেসে দেওয়ার জন্য, কিন্তু ডেটল যদি তুমি একটা ওপেন উন্ডে দাও তাহলে কিন্তু ওখানে প্রচুর পরিমাণ যন্ত্রণা করো। তো এই ডেটলটা এই ধরনের যারা ইরিটেন্ট সাবস্টেন্স তুমি ওই সময় অ্যাভয়েড করার কথা বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন অফ অ্যানোডাইন প্রিপারেশন, অর্থাৎ যেগুলো সুথিং ইফেক্ট আছে, লাগাইলে আরাম পাওয়া যাবে, সেই ধরনের অয়েন্টমেন্ট অথবা লিনিমেন্টস এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে। এই হলো আমাদের 8টি পয়েন্ট বেসিক প্রিন্সিপলের মধ্যে, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে একটা যে বিষয় সেটা হলো যে এই যে যে কোনো উন্ড আমরা অ্যাক্সেস হোক আর যে কোনো ওপেন উন্ড হোক, এই যে ভালো করে ইরিগেশন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি যদি একটা উন্ড অথবা অ্যাক্সেস এই ধরনের যেগুলো, এগুলো কিন্তু ইরিগেশন অর্থাৎ সেটা ভালোভাবে ক্লিন করতে যদি পারা যায়, ওয়াশ করা যায়, তাহলেই কিন্তু অনেক মানে ওর 80% ওই উন্ডটা রিকভারির চান্স বেড়ে যায়। তো অনেকেই আমরা এই কাজগুলো ভালোভাবে করি না। তো ইরিগেশন সাধারণত তুমি যদি মনে করো একটা ওপেন বড় ধরনের উন্ড হয় যেখানে একটা ক্যাভিটির মতো হয়ে গেছে অথবা যে কোনো ধরনের উন্ড, ওটাতে তুমি নর্মাল পানি দেওয়া যাবে না, কারণ পানি কিন্তু নর্মাল পানিতে কিন্তু অনেক ধরনের জীবাণু থাকতে পারে। এই জন্য যদি তুমি ওই জায়গাটা যদি নর্মাল স্যালাইন দিয়ে তুমি পরিষ্কার করে দাও, ভালোভাবে একদম স্প্রে করে করে পরিষ্কার করে দাও, তাহলে কিন্তু অনেক ক্লিন হবে। এবং তারপরে যদি তুমি অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে আবার ওখানে আবার ক্লিন করো,
তারপরে যদি তুমি ওখানে অ্যান্টিবায়োটিক পাউডার অথবা অয়েন্টমেন্ট এগুলো লাগাও, তাহলে কিন্তু ওই উন্ডটা খুব দ্রুত ভালো হবে। তবে অ্যান্টিবায়োটিকের কথা হলো যে আমরা উন্ড হইলে অ্যান্টিবায়োটিক কেন দেই? অ্যান্টিহিস্টামিনিক কেন দেই? অ্যান্টি ইনফ্ল্যামেটরি কেন দেই? অ্যান্টিবায়োটিক এই জন্যই দেই যে কোন না কোনভাবে যদি কিছু অপরচুনিস্টিক অর্গানিজম যেগুলো শরীরে থাকে অথবা কোনো কারণে ওর মধ্যে কিছু জীবাণু হয়তো ভিতরে ঢুকে যেতে পারে, প্রবেশ করে। সেক্ষেত্রে এগুলো থেকে যদি মারাত্মক আকার ধারণ না করে, এইজন্য আমরা কি করতে হবে? ওই অ্যান্টিবায়োটিক গুলো দেওয়া হয়। এছাড়া অন্য কোনো কারণ নেই। তারপরে যে বিষয় সেটি হচ্ছে যে আহ, এই যে ক্লোজ করাটা। এখন কথা হলো যে তুমি যদি একটা ডগ বাইট উন্ড হয়, ডগ বাইট উন্ড, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ওই উন্ডটা ক্লোজ না করার জন্য বলা হচ্ছে। তুমি যদি করো ক্লোজ, সেটা খুব মানে ইয়া করে, কারণ কি ডগ বাইট উন্ড গুলো দেখা গেছে যে যদি তুমি এমনি ক্লোজ করো, দেখবে যে ওখানে পরবর্তীতে ইনফেকশন হচ্ছেই কোনো কারণে। এই জন্য ডগ বাইট উন্ড গুলো সাধারণত আমরা ইয়া করি যে ক্লোজ না করার জন্য। তবে সেক্ষেত্রে যদি কোনো কারণে বেশি ম্যাজো টিস্যু লস হয় অথবা ইনজুরি হয়, ছিঁড়ে যায়, কেমড়ের কামড় দিয়ে উঠায় নিচ্ছে, তাহলে কিছুটা অংশ আমরা অবশ্যই আহ, আমরা সুচার দিব। তবে ওখানে ইরিগেশনের জন্য ব্যবস্থাও রাখবো। এবং আর একটা বিষয় যে অনেক সময় আমরা যে এই যে ডগ বাইটের কথা যেহেতু আসলো, যে ডগ বাইট হলে দেখা গেল যে একটা ফেস রিজন অথবা সামনের মাথা বা চোখ মুখ এগুলোতে কুকুর কামড়াইছে, দেখা গেল যে তারা ভ্যাকসিন দিয়েছে, তারপরে 1 মাস 1.5 মাস পর দেখা বলতেছে, বা 1 মাস পর বা 15 দিন পর বলতেছে যে কুকুরটা বা গরুটা তো ওই কুকুরে কামড়াইছিল, এরপরে আবার পাগলা হয়ে যাচ্ছে। তো এটার কারণটা কি? ভ্যাকসিন তো দিল, তারা ফেল হলো কিভাবে? এক্ষেত্রে যেহেতু তুমি, আমরা জানি যে র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস অর্গানিজমটা নার্ভের মাধ্যমে যায়, এই জন্য এই যে জায়গাগুলোতে, যে জায়গাতে মানে কুকুর কামড়াইছে, এই জন্য ওখানেও আহ, ওর চতুর্দিকেও তোমাকে এই ভ্যাকসিনটা দিয়ে দিতে হয়, এবং ওই জায়গাটা খুব ভালোভাবে ক্লিন করতে হয়। এই হালকা কুসুম গরম 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 পানি দিই আর কি, গরম পানি এবং সাবান দিয়ে, তোমরা জানো। কারণ আমরা র্যাবিসের অর্গানিজমটা সাধারণত এটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মারা যায়। তাহলে 40-এর বেশি যদি তাপমাত্রার পানি দিয়ে ওই জায়গাটা ক্লিন করি, তো তাহলে ওই জীবাণুটা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। এবং তারপরে যদি তুমি ওটাতে মানে প্রায় 30 মিনিট ধরে সাবান দিতে বলা হচ্ছে, যে তো 20 থেকে 30 মিনিট তুমি সাবান দিয়ে ঘষো। তো তারপরে ক্ষারের কারণে যেহেতু ওটা হলো অ্যাসিডিক ব্যাকটেরিয়া, অ্যালকালাইনের কারণে কি হবে, ওটা মারা যাবে। তো এইভাবে তোমাকে কিন্তু নিতে হবে, কারণ প্রায় শোনা যায় যে আমরা ভ্যাকসিন দিয়েছি, অনেক খামারে বলে যে ভ্যাকসিন তো দিলাম তারপরে ইয়া হলো কেন। তো এগুলো মূলত আমরা ডক্টররা যখন এই জিনিসগুলো হ্যান্ডেলিং করি, তখন আমরা এই বিষয়গুলো খেয়াল করি না। এরপর হলো যে প্রিকশন টু রিডিউস সুচার রিলেটেড ইনফেকশন। সুচার রিলেটেড, সুচারের কারণে যদি সুচারে যদি কোনো ইনফেকশন হয় বা অ্যাবসেস ফর্মেশন করে, তখন তাকে বলা হয় স্টিস অ্যাবসেস। স্টিস অ্যাবসেস এটা কিভাবে রিডিউস করা যায়? দে অ্যাভয়েড চুসারিং ইনফেক্টেড অর হাইলি কন্টামিনেটেড উন্ড। অর্থাৎ কোনো জায়গায় পাস ফর্মেশন করছে অথবা বেশি কন্টামিনেশন হয়েছে, এই ধরনের উন্ডগুলো সাধারণত আমরা সুচার করব না। মিনিমাইজ ব্যাকটেরিয়াল কন্টামিনেশন বাই ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, যেটা আমি বললাম। প্লেস সুচার উইথ মিনিমাম ট্রমা টু টিস্যু। তো সুচার দেওয়ার সময় যাতে মিনিমাম ট্রমা হয়, কারণ বেশি ট্রমা হলে ওখানে আবার নতুন করে ইনজুরি সৃষ্টি হবে। ইউজ ফিউ অর ফাইন সুচার ইফ সুচার ইউজ ইন আবার, মানে যদি সুচার দেওয়ার প্রয়োজনই হয়, তাহলে তোমার ফাইন, অর্থাৎ যে সুচারটা ওখানে না দিলে নয়, যে ধরনের সুতা সুচার ম্যাটেরিয়ালস আমার ব্যবহার করতে হবে। হয়তো তুমি এমনি মোটা একটা জিনিস ব্যবহার করলা, যেটা ওখানে প্রযোজ্য নয়, তাহলে কিন্তু ওটা সমস্যা। এই জন্য ওখানকার জন্য সুইটেবল সুচার ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে। ইউজ স্মলেস্ট নিডল পসিবল ফর, খুব চিকন ছোট ধরনের নিডল ব্যবহার করতে পারলে ভালো। কেন? যে নিডলের কারণে তো তুমি যদি মোটা নিডল হয়, বড় নিডল হয়, তাহলে সেটি বেশি টিস্যু ইনজুরি করবে। তো সেক্ষেত্রে ওখানে তো ওই ওখানকার সারাউন্ডিং অর্গানিজম গুলো ওখানে চলে আসতে পারে, ফলে উন তৈরি হতো। কারণ আমরা যখন সুচার দিতেছি, এগুলো ওয়ান কাইন্ড অফ কিন্তু উন তৈরি করতেছি আমরা নতুন করে।
এই জন্য এই জিনিসগুলো যত কম হয় তাহলে আমরা এই যে স্টিচ অ্যাবসেস, ঠিক আছে, অনেক সময় প্রিকশন, রাইট ডাউন দ্য প্রিকশন টু অ্যাভয়েড অর রিডিউস দ্য স্টিচ অ্যাবসেস বলা হলো। অনেক সময় সরাসরি সুচার রিলেটেড ইনফেকশন না বলে স্টিচ অ্যাবসেস বলা হলো, তাহলেও কিন্তু এই কথাগুলি লিখতে হবে। এই হলো আমাদের একটা উন্ড কাকে বলে, উন্ডের ক্লাসিফিকেশন, উন্ড হিলিং এর মেকানিজম এবং উন্ডের লাইন অফ ট্রিটমেন্ট অথবা প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। তারপরে আমরা আলোচনা করলাম কি কি প্রিকশন নিতে হবে যাতে সুসার রিলেটেড ইনফেকশন গুলো অ্যাভয়েড করা যায়, সেগুলো আলোচনা করা হয়। এ পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার, র্যাবিস ভ্যাকসিন নিষ্ক্রিয় করার জন্য 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি দিয়ে পরিষ্কার করতে হবে আপনি বলেছিলেন। তো এটা পরিষ্কার করলে কি স্কিনে বার্ন হতে পারে, পুড়ে যেতে পারে কি আবার, বা অন্যান্য ক্ষতি হবে? নিজে চিন্তা করো যে তোমার স্কিন, তোমার মানুষের নরমাল বডি টেম্পারেচার কত, বা একটা অ্যানিমেলের বডি টেম্পারেচার কত নরমাল? 37 থেকে 38। ইয়েস স্যার। তাহলে তুমি সেখানে যদি 40 দাও তাহলে কি সে পুড়ে মারা যাবে? না স্যার, মারা যাবে। হ্যাঁ, এই জন্য তোমার 40-এর বেশি তুমি 42 দাও, 45 দাও, সমস্যা নাই, হালকা একটু গরম লাগবে কিন্তু সেটা খুব বেশি গরম না। তার জন্য তুমি তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিতেছো না, তুমি দিতেছো 40 ডিগ্রি, 42 ডিগ্রি, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাবসেস নিয়ে কথা বলবো। অ্যাবসেস সিস্ট এগুলো কিছুটা একই ধরনের কিন্তু কমপ্লিকেশন আলাদা। অ্যাবসেস যেটা আমরা ফোড়া বলি, অ্যাবসেস মূলত ডেফিনেশনটা যেটা হলো সার্কামস্ক্রাইবড ক্যাভিটি কন্টেইন পাস অর ক্যাভিটি কন্টেইন পাস ইজ কল্ড অ্যাবসেস। তো আমি সাধারণত যে ডেফিনেশনটা পছন্দ করি সেটা হলো সার্কামস্ক্রাইবড ক্যাভিটি কন্টেইনিং পাস ইজ কল্ড অ্যাবসেস। ঠিক আছে, এটা হলো টিপিক্যাল অ্যাবসেস, যেটা কিন্তু একটা ক্যাভিটির মধ্যে থাকে, কোনো সার্কামস্ক্রাইব মানে আবদ্ধ ক্যাভিটি, যার কোনো মুখ নাই, সেটাকে বলতেছি আমরা অ্যাবসেস। ঠিক আছে, এখন কথা হলো যে আমরা অনেক সময় একটা জায়গায় উন্ড হয়েছে, উন্ডের ওখানে পাস ফর্মেশন করছে, তাহলে ওটা অনেকে আমরা অ্যাবসেস বলি। আসলে ওটা অ্যাবসেস নয়, ওটা ওয়ান কাইন্ড অফ ডার্টি উন্ড। কারণ আমরা ডার্টি উন্ডের ডেফিনেশন জানি যে যেখানে যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়া গ্রো করে ওখানে পাস ফর্মেশন করে তখন তাকে বলতেছি আমরা ডার্টি উন্ড। তাহলে ওটা কিন্তু এক ধরনের উন্ড, ডার্টি উন্ড, ওটা অ্যাবসেস নয়। অ্যাবসেস হতে গেলে অবশ্যই একটা সার্কামস্ক্রাইবড ক্যাভিটি হতে হবে যার মধ্যে পাস ফর্মেশন করে। তো তাহলে এই যে অ্যাবসেসটা কেন হয়, কোনো কারণে যদি কোনো একটা ট্রমাটিক ইনজুরি হয়, কোনো একটা টিস্যু ভিতরে ড্যামেজ হয়, তাহলে ওই টিস্যুকে কেন্দ্র করে ওখানে কিছু অর্গানিজম গ্রো করে। এই অর্গানিজমটা যখন গ্র্যাজুয়ালি মাল্টিপ্লাই করে, বিশেষ করে পাথোজেনিক যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো যদি ওখানে তৈরি হয়, স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্টেফিলোকক্কাস, এগুলো যদি ওখানে তৈরি হয় তখন আস্তে আস্তে টিস্যু নষ্ট করে, ফলে ওখানে পাস ফর্মেশন হয় এবং ওটা ক্যাভিটির মধ্যে অনেক সময় আস্তে আস্তে স্কিনের টিস্যু লস করতে করতে থিনিং হয়। প্রথমে এই অ্যাবসেসটা এই জন্য আমরা বলতেছি ইম্যাচুর অ্যাবসেস, ম্যাচুর অ্যাবসেস। ইম্যাচুর অ্যাবসেসটা কোনটা? যেটা কিনা সয়েলিং হয়, পেন থাকে, কিন্তু কোনো ধরনের পাস ফর্মেশন এখনো ভিতরে হয় নাই, কিন্তু ওইরকম হচ্ছে, অর্থাৎ সয়েলিং হয়ে গেছে একটা জায়গা, উঁচু হয়ে গেছে, ব্যথা আছে, তাহলে ওটাকে আমি ধরে নিতে পারি যে এটা হলো ইম্যাচিউর অ্যাবসেস হতে পারে। তো এখন ইম্যাচিউর অ্যাবসেস যে হবে বিষয়টা না, অনেক সময় তুমি একটা আঘাত পেয়েছো জন্যই যে অ্যাবসেসে যাবে না, তা না। কিন্তু যদি ওখানে কি হয়, যদি পাস ফর্মিং ব্যাকটেরিয়া গ্রো করে এবং টিস্যু লস করে, তাহলে কিন্তু অ্যাবসেস হবে, আদারওয়াইজ কিন্তু হবে। এখন তাহলে অ্যাবসেসটা অনেক সময় দেখেন উঁচু হয়ে গেছে একটা জায়গায়, তুমি দেখা যাচ্ছে কয়েকদিন ধরে ব্যথা এবং উঁচু হয়ে আছে, তাহলে ওটাতে দেখবা যে ব্যথা যতক্ষণ আছে বা হাত দিলে শক্ত মনে হয়, তখন দেখবা এটাকে বলা হচ্ছে ইম্যাচুর অ্যাবসেস। আর যদি ম্যাচুর অ্যাবসেস হয় তাহলে কি হবে, ওখানে দেখবা যে আস্তে আস্তে থিনিং হয়ে যাবে, স্কিনটা খুব থিনিং হবে
এবং হাত দিলে ওখানে দেখা যাবে সাদা সাদা একটু মুখের মতো দেখা যাবে, যে সাদা বোঝা বোঝা যাচ্ছে, এবং হাত দিলে একটা ধরনের ডই ফ্ল্যাক্সেশন থাকবে। তোমরা মেডিসিন পড়ছো নিশ্চয়, মেডিসিনে তোমরা ডই ফ্ল্যাক্সেশন থাকবে, পালপেশন করলে ডই একটা ফ্ল্যাক্সেশন থাকবে। সেই ডো বা ডই ফ্ল্যাক্সেশনটা দিয়ে আমি ধারণা করবো এটা অ্যাবসেস হয়েছে। তো এই ধরনের যে অ্যাবসেস, এটাকে বলতেছে অ্যাবসেস। তো এখন একটা ম্যাসিউর অ্যাবসেস কি কি থাকে? অ্যাবসেসের সাধারণত একটা ওয়াল থাকে আর একটা কন্টেন্ট থাকে। কন্টেন্টের মধ্যে এই যে ডেড সেল টিস্যু, ব্লাড, ডেব্রিস এগুলো থাকে, ঠিক আছে? আমরা অ্যাবসেসের কিছু ক্লাসিফিকেশন আছে, ওগুলো বললাম। এখন একটা অ্যাবসেস যদি হয় তাহলে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব? অ্যাবসেস ট্রিটমেন্ট করার জন্য যেটা করতে হবে, যে অ্যাবসেসটা ভালোভাবে ম্যাচিউর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ম্যাচিউর যখন হয়ে যাবে, তখন হাত দিলে যদি ডই ফ্ল্যাক্সেশন হয়, তখন আমরা একটা কি করব, ওই জায়গাটা যদি ইনসিশন দেওয়ার প্রয়োজন হয়। সাধারণত গরুর ক্ষেত্রে ইনসিশন দিতে হয়, কারণটা কি, ওইটা মানে হিউম্যানের মতো ওইভাবে আস্তে আস্তে ম্যাচিউর হয়ে সরাসরি ওপেনিং তৈরি করে না, বা করলেও খুব সময় লাগে। সেক্ষেত্রে যেহেতু গরুর স্কিনটা মানে তুলনামূলক বেশি ফাইব্রোব্লাস্টিক টাইপের, এবং এটা খুব শক্ত লেয়ার গুলো, তো এই জন্য কি করতে হবে, তোমাকে ওই যে জায়গাটাতে হয়তো তুমি বুঝলা যে এটা অ্যাবসেস হয়েছে, কনফার্ম হয়ে, তখন ওই অ্যাবসেসের ওই জায়গাটা কি করতে হবে, ক্লিপিং করতে হবে, শেভিং করতে হবে, অ্যান্টিসেপটিক দ্বারা ওয়াশ করতে হবে, এবং অ্যান্টিসেপটিক দ্বারা ওয়াশ করার পরে আমরা একটা ইনসিশন দেবো। ইনসিশনটা কোথায় দেব? গ্র্যাভিটেশনাল ফোর্সের দিকে দিব, গ্র্যাভিটেশনাল ফোর্সের দিকে। অর্থাৎ গ্র্যাভিটেশন, আমরা একটা জিনিস বল উপরের দিকে ফেলে দিলে কোথায় যায়? নিচের দিকে যায়। তাহলে এমন ভাবে দিব যেখান থেকে ফ্লুইড বা ডিসচার্জ গুলো সহজেই নিচের দিকে পড়ে যাবে, এরকম একটা জায়গাতে আমরা ইনসিশনটা দিব। অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের দিকে আমরা আমরা ইনসিশনটা দিব। তো ছোট করে আমরা একটা স্কালপেল দিয়ে ইনসিশন দেব, এবং ভালোভাবে ইরিগেশন করব। কি দ্বারা ইরিগেশন করব? প্রথমে হাইড্রোজেন পার অক্সাইড প্রথমে চাপ দিব, চাপ দিয়ে পাসগুলো বের করে ফেলার চেষ্টা করব। একটা গজ, স্টেরাইল গজ দিয়ে ক্লিন করে নেব। তারপরে কি করব, ভিতরে যে আরো পাসের ডেব্রিস থাকতে পারে, এই জন্য আমরা হাইড্রোজেন পার অক্সাইড দিব। হাইড্রোজেন পার অক্সাইড দেওয়া মাত্র ওখানে প্রচুর পরিমাণ অক্সিজেনেশন হবে, ফলে অনেক বাবল তৈরি হবে, এবং ওগুলো আবার ভালো করে কি করতে হবে, একটা গজ অথবা কটন দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। তারপরে আমরা কি করতে, এইভাবে আমরা দুইবার করতে পারি। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হলো যে পভিডন আয়োডিন সলিউশন একটা গজে নিয়ে আবার ইরিগেশন করো, ভালোভাবে ওখানে ক্লিন করো, ড্রেসিং করো। করার পরে যেহেতু একটা অ্যাক্সেস, এখানে ভিতরে একটা ক্যাভিটির মতো আছে, সেই জন্য কি করবো, ওইভাবে দুইবার ক্লিন করার পর আর একটা গজে অ্যান্টিসেপটিক যে চুবানোর পরে পুরো ফ্লুইড সহ ভিতরে প্রবেশ করাবো না, কিছুটা ফ্লুইড ফেলে দিব, দিয়ে ওই গজটা আমরা ওই উন্ডের মধ্যে বা অ্যাক্সেসের মধ্যে দিয়ে দিব। দিয়ে কি করব, আমরা এভরি অল্টারনেটিভ ডে, অর্থাৎ একদিন পর পর আমরা এটাকে ড্রেসিং করব। অর্থাৎ ওই গজটাকে আবার বের করে ফেলে আবার নতুন করে একই পদ্ধতিতে হাইড্রোজেন পারঅক্সাইড, দেন তোমার পভিডন সলিউশন, এগুলো দ্বারা আমরা ক্লিন করব। এই ধরনের উন্ডগুলোর ক্ষেত্রে, যদি অ্যাক্সেসের ক্ষেত্রে যদি তুমি নরমাল স্যালাইন ব্যবহার করো পরিষ্কার করার জন্য, এটাও কিন্তু খুব ভালো। আমি দেখছি যে নরমাল স্যালাইন ব্যবহার, আমি যখন এখানে হসপিটালে যাইতে ছিলাম, তখন আমি একটা করেছিলাম যে নরমাল স্যালাইন দিয়ে ইরিগেশন করা ভালো করে। আমি দেখছি যে এই অণুগুলো খুব দ্রুত, খুবই দ্রুত মানে রিকভারি করে, খুবই দ্রুত। নরমাল স্যালাইন দিয়ে ভালোভাবে যদি তুমি পরিষ্কার করে নাও, তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড দাও, আর পরে যদি তুমি দাও ওই যে পভিডন সলিউশন দিয়ে গজ ঢুকায় রাখো প্রপারলি, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। তুমি ড্রেসিংটা খুব সুন্দর হলে কিন্তু, মানে এরকম আছে যে দেখছি যে আমি অনেক সময় স্টুডেন্টরা ড্রেসিং করতেছে, হয়তো 8-10 বার ড্রেসিং হয়েছে, কিন্তু উন্ডের তেমন রিকভারি করে নাই। কিন্তু দেখা গেল যে ড্রেসিংটা আমি একবার করছি, পরের বারে দেখা গেল যে না, উন্ডটার ভিতরের দিকে অনেক ধরনের টান, মানে ছোট হয়ে আসতেছে, অর্থাৎ সে অলরেডি হিলিং প্রসেসটা খুব ত্বরান্বিত হচ্ছে। কারণটা কি, তোমাকে ড্রেসিং করাটা খুব স্কিলফুলি করতে হবে। এখানে একটা বিষয় যে আমি কেন গজ আমরা হাইড্রোপভিডন সলিউশন দিয়ে আবার ভিতরে দিতেছি, কারণটা কি, এই গজটার কাজটা কি? এই গজটা দিয়ে রাখতেছি এর দুটি ফাংশন। একটা হলো সে
কন্টিনিউয়াস ওখানে একটা ইরিটেশন দিবে, ওই যেহেতু ওই টিংসার অফ আয়োডিন ইরিট্যান্ট দেয়, কিছুটা ইরিটেশন দেয়, বা টিংসার আয়োডিনটা বেশি ভালো, কিন্তু এখন পাওয়া যায় না, পোভিডিন আয়োডিন আমরা দিই। এটা যেহেতু ওখানে হালকা ইরিটেশন দিবে, ফলে কি হবে, ওখানে হিলিং প্রসেসটা দ্রুত হবে। 2 নম্বর যে বিষয়টি আমি কেন বা বললাম যে গছটা পুরোপুরি ভিজানো অবস্থায় না দেওয়ার জন্য, কিছুটা শুকায়, মানে একটু ফ্লুইডটা কিছুটা ফেলাই দিই। কারণটা কি, যেহেতু একটা ওপেন ওন্ড, একটা ক্যাভিটি আছে, ওখান থেকে কিছু না কিছু ডিসচার্জ বের হবে। তাই এই ডিসচার্জটা, তাহলে ওই গছটা যদি একটু শুকনা থাকে, তাহলে কি হবে, ওই ডিসচার্জটাকে সে অ্যাবজর্ব করবে। ফলে কি হবে, ওই ডিসচার্জটা ওখানে হিলিং প্রসেসকে হ্যাম্পার করতে পারবে না। এই জন্য আমরা গছটা একটু মানে চিপে দিব, চিপে ভিতরে ঢুকাই দিব। এভাবে আমরা করলে ভালো। কিন্তু তুমি যদি ওটা সহ রাখো, তাহলে দেখবে যে ডিসচার্জ সহ ওইদিকে উতলায়ে পড়ার মতো বা পুরা গায়ে পড়তেছে। মানে দেওয়ার পর থেকে দেখতেছো, পরের দিন থেকে মানে দেখেই বোঝা যাবে যে ওখানে ঘা হয়ে কেমন যেন বের হয়ে যাচ্ছে, যে মানে কষানে ধরতেছে মনে হবে। কারণ কি, ওটা তো ফ্লুইডটা অ্যাবজর্ব করার যে ইয়াটা সেটা নেয়। তো সেক্ষেত্রে কোনো কোনো কারণে কোনো যদি বেশি ফ্লুইড এরকম ইয়া হয়, তাহলে আমরা গজের ভিতরে কিন্তু অনেক সময় আমরা কটন দিয়েও আমরা ভিতরে দিয়ে রাখি, যাতে ফ্লুইডটা সে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। তা আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো। তো এই হলো মূলত অ্যাবসেস। আর অ্যাবসেস হলে সাধারণত যেহেতু ইনফেকশিয়াস, সেই জন্য আমাদের পোস্ট অপারেটিভ কেয়ার হিসেবে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিতে হবে, এগুলো দিতে হবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন আছে কিনা? কোশ্চেন নাই। আর একটা দুধে বিস্তার করো। কোয়েশ্চেন নাই। তাহলে আমরা অ্যাবসেস পর্যন্ত আজকে রাখলাম। এখন আমরা অ্যানেস্থেসিওলজি অংশে চলে যাব।